বছর আগে জলাধার বানিয়েছিল, কৃত্রিম জলাধার, জলের মাধ্যমে চাষ করতো। এবং ওই এলাকায় নদী নেই, তো ওরা কি জন্য মানে বসবাস করতে গেছিল ভাবুন একবার, যে কোনো তো দরকার ছিল না কষ্ট করে জলাধার করা, নদীর পাশে বসে যাবে। কারণ খনিজ সম্পদ, সেই সম্পর্কে ওদের আইডিয়া ছিল। ভাবুন একবার কতটা পরিমাণ ডেভেলপ ছিল ইন্ডিয়া। এবং এগুলো যখন ইংরেজরা দেখলো যে এত কিছু, ঠিক আছে, প্রথম যখন হরপ্পা সভ্যতার সময় দেখলো যে এরা এত অ্যাডভান্স, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে রাস্তাঘাট 5000 বছর আগেকার, হ্যাঁ, তখন ওরা অবাক হয়ে গেলো যে আমরা কোন জাতিকে আমরা শাসন করছি। এবং ভারতীয় আমরা ইতিহাস যে পড়ব, তো সিন্ধু সভ্যতা পড়ার আগে আমরা জানবো কি সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হলো কিভাবে। এটার একটা খুব সুন্দর গল্প আছে, গল্পের মাধ্যমে পড়ুন, দেখুন সবার মনে থাকবে, আপনাদেরও মনে থাকবে, আমার মনে থাকবে। সেটা হচ্ছে যে কোনো সভ্যতা বা যে কোনো পুরনো সভ্যতা আবিষ্কার হওয়ার পেছনে কিন্তু অনেকের অবদান থাকে। এরকম না যে কোনো জায়গায় খুললো যে এখানে সভ্যতা আছে, খোঁড়ো, নতুন সভ্যতা বেরিয়ে আসলো, সেরকম না। প্রথমে যেখানে পুরনো যুগের সভ্যতা থাকবে সেখানে বেশ কিছু নিদর্শন পাওয়া যায়। তো সেরকম একটা নিদর্শন 1823 থেকে 1826, সময়টা মনে রাখবেন, 1823 থেকে 26, তখন কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে। ভারতবর্ষে কিন্তু তখনও মানে রানীর শাসন 1857 মহাবিদ্রোহ হয়নি, তার আগে প্রায় 30 বছর আগে। তো সেই মুহূর্তে জন ম্যাসন নামে একজন বিজ্ঞানী, তিনি পুরাতাত্ত্বিক বিজ্ঞানী ছিলেন। উনি ভারতের পাঞ্জাব এলাকায়, বর্তমানে পাকিস্তান, তো সেখানে গিয়ে তিনি দেখলেন যে সেখানকার যে বাড়ি ঘরগুলো করছে মানে সেখানকার সাধারণ মানুষরা, সেখানে মোটামুটি এক রকমেরই ইট পাওয়া যায়। এবং আপনাদেরকে জানাই যে 1823, 1824 বা তার পরবর্তীকালে 1857, 1900 সাল পর্যন্ত ভারতীয়দের মধ্যে কিছু যারা যারা মানে অতি শিক্ষিত ছিলেন বা ভারতীয়দের মধ্যে যারা খুব নম্র ভদ্র ছিলেন, তারা কিন্তু এটা ভাবতেন যে ভারতবর্ষ হচ্ছে একটা মানে অনগ্রসর জাতি এবং ব্রিটিশ বা ইংরেজ এরা হচ্ছে খুব উঁচু জাতি। তো এদের ইতিহাস খুব ভালো, তো এরা চাইলে এরা শাসনের মাধ্যমে নতুন মানে আমাদেরকে উন্নত করছে আজকে বা আমাদেরকে ডেভেলপ করছে, এটাই কিন্তু ভাবতো। কিন্তু পরবর্তীকালে যখন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়, তারপরে কিন্তু এই ধ্যান ধারণা পুরোপুরি ভেঙে যায়। তো 1823 খ্রিস্টাব্দে তাহলে চলে যায় এবার। 1823 খ্রিস্টাব্দে জন ম্যাসন উনি কি করছেন, উনি দেখতে পাচ্ছেন। তো উনি দেখার পরে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জিনিসটা জানান যে এরকম এখানে মনে হয় পুরনো যুগে কোনো বড় সভ্যতা পাওয়া যেতে পারে। তো আমাকে কাজ করতে গেলে তো অবশ্যই সব থেকে বেশি কি প্রয়োজন, টাকা পয়সা, ফান্ডের দরকার। তো ফান্ড চেয়েছিলেন। এরপর যেহেতু তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ ছিল ওসব জায়গাটায়, তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চায়নি যে কি হবে আলটিমেটলি, ভাই টাকা পয়সা কি পাবি ওখান থেকে, পাবি না, কি করো, টাকা পয়সা যখন নেই সেখানে কাজ করে কোনো লাভ নেই। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে কিন্তু কোনো ইন্টারেস্ট দেখালো না। জন ম্যাসনের কেসটা ওখানেই চাপা পড়ে গেলো, 26-এ শেষ। তার পরবর্তীকালে 1856 খ্রিস্টাব্দে আর একজন বিজ্ঞানীর নাম আমরা শুনবো, হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম। তিনিও সেম জিনিস লক্ষ্য করেন এবং তখন কিন্তু 1856 থেকে 1861 পর্যন্ত প্রায় উনি এই জিনিসগুলো নিয়ে রিসার্চ শুরু করেন। এবার দেখুন, কোনো জিনিস আমি যদি আজকে দিনে দাঁড়িয়ে সরকারকে বলি সরকার আমাকে এটা করে দিন, এটা সরকার সমাজকে খুব ভালো জিনিস একটা দেখতে পাচ্ছি, এটা করলে ভালো হয়ে যাবে, সরকারকে প্রথমে কথা শুনবে? প্রথমে তাদেরকে গিয়ে বলবো, তারপরে তারা আমার রিপোর্ট জমা নেবে, তারপর তারা নিজেরা চেক করে দেখবে যে হ্যাঁ হচ্ছে কিনা, কি হচ্ছে না হচ্ছে। তার পরবর্তীকালে আপনার জিনিসটা তৈরি হয়। তো সেরকম সেম জিনিস 1856 যখন উনি দেখলেন প্রথমে, তো উনি জানানোর পরে কিন্তু তখন ওনার ভাগ্য ভালো যে তখন কিন্তু 1857 মহাবিদ্রোহ সংঘটিত হয়ে গেল। তারপরে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আর জিনিসটা থাকলো না, জিনিসটা চলে গেল পুরোপুরি কার কাছে, ব্রিটেনের রানীর কাছে। তো ওনারা কিন্তু শিক্ষা মানে ব্রিটেনের যে রানী বলুন বা যে আছে, ওনারা কিন্তু শিক্ষা বা সংস্কৃতি এগুলো নিয়ে খুব মানে পজিটিভ দিকে কিন্তু ছিলেন, মানে ওনারা পজিটিভতা দেখাতেন। তো তখন কি করলেন, 1861 খ্রিস্টাব্দে ব্রিটিশ মানে সরকার তখন আলেকজান্ডার ক্যানিংহামকে একটা পুরাতত্ত্ব বিভাগ ভারতবর্ষে খুলে দিল। তার পরবর্তীকালে গিয়ে আরও 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এবং জন মার্শাল, এবং এই জন মার্শাল হচ্ছে ওই 1861 খ্রিস্টাব্দে যেটা আলেকজান্ডার ক্যানিংহাম যে ব্রিটিশ পুরাতাত্ত্বিক বিভাগ যেটা সৃষ্টি করেছেন, তার প্রধান অধ্যক্ষ বা সভাপতি।
বোঝাতে পারলাম জিনিসটা? যেই ইনস্টিটিউশন তৈরি করছে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে বলে, তারই প্রধান হচ্ছে জন মার্শাল। তো এই বীজ কিন্তু বুনে গেছিল আলেকজান্ডার ক্যানিংহাম, আর তার আগেও কে গেছিল? জন ম্যাশন। তো 1821 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এবং জন মার্শাল রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতার প্রথম তুলনা আবিষ্কার করেন। এবং রাভি নদী তখন সিন্ধুর উপনদী ছিল, সিন্ধু বলেই মানুষ চিনত, তাই এই জায়গাটার নাম হয় সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, প্রথম যেহেতু হরপ্পা আবিষ্কৃত। তো এরপরে আমরা জানবো যে হরপ্পা সভ্যতা আমরা যে জানি তার মানে কি যে হরপ্পায় একটাই সভ্যতা ছিল? একদমই না। আপনাদের স্ক্রিনে একটা নতুন ছবি দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন এখানে এই যে মেরুন অংশটা, এটা কিন্তু হরপ্পা সভ্যতার বিস্তৃতি, পুরো এটা আবিষ্কৃত হয়েছে এখনো পর্যন্ত। এখানে দেখুন ঠিক মাঝামাঝি জায়গা করে দেখুন মহেঞ্জোদারো আছে, তার নিচে চহেঞ্জোদারো, এবং তার একদম উপরে দেখে দেখুন হরপ্পা রাবি নদীর তীরে, এবং দক্ষিণে দেখুন লোথাল, এগুলো সব আছে, দেখতে পেলেন নিশ্চয়ই। এখানে যে সভ্যতাগুলো দেখুন, যতগুলো সভ্যতা এখানে আছে প্রত্যেকটা সভ্যতাই কিন্তু প্রায় ওই সমকালীন হরপ্পা সভ্যতারই কিছু হরপ্পা সভ্যতাকে আমরা ভাগ করা যায়। এগুলো আমরা WBCS বা ইউপিএসসির জন্য পড়তে হয়, নর্মালি আমাদের যেটার জন্য না পড়লেও চলবে। তো তবুও বেশ কিছু ইম্পর্টেন্ট সাইট আছে, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গাল, লোথাল, ধোলাভিরা। এই যে সাইটগুলো আমি বলছি, এই সাইটগুলো কিন্তু সম্বন্ধে আমাদের আলাদা করে জানতে হবে। তো হরপ্পা সভ্যতা উনি আবিষ্কার করলেন। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করার পরে উনি কি দেখলেন? একের পর এক তারপরে আবিষ্কৃত হলো। হরপ্পার পর মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হলো। তার পরবর্তীকালে পর আবিষ্কৃত হলো। তো এখনো অবধি যা জানা গেছে 2500-এর মতো মোট জায়গা আবিষ্কার হয়েছে যেখানে সিন্ধু সভ্যতা পাওয়া গেছে। এবং এই প্রত্যেকটা জায়গায় সভ্যতা মানে কি দেখুন, অ্যাকচুয়ালি এই সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা বলি বা মহেঞ্জোদারো সভ্যতা বলি, এটা মানে কি, এর আগেকার যুগে মাটির নিচে একটা ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তো সেখানে কিন্তু কিছু কমন জিনিস প্রত্যেকটা জায়গায় পাওয়া গেছে। যেমন যদি আমরা দেখি কীরকম হয়, নর্মালি একটা গ্রাম, আমি গ্রামের ছেলে, একটা গ্রাম হয়, একটা গ্রাম যে জায়গায় হয় গুগল ম্যাপ থেকে দেখবেন, গুগল ম্যাপে আপনাকে ছবি দেখাবো, দেখাচ্ছি দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে, দেখুন পোতনা, সুজাপুর এবং খুরাজ, এই তিনটে এলাকা আছে। মাঝে ভাবুন এটা রাস্তাটা যেটা দেখানো হচ্ছে সেটা ভাবুন নদী, এই নদীর পাশাপাশি এই খাপছাড়া করে এইভাবে সভ্যতাগুলো গড়ে উঠতো। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? মাঠ এলাকা থাকে, তার পাশে আরেকটা গ্রাম হয়, তার পাশে আরেকটা গ্রাম, তার পাশে আরেকটা গ্রাম, তার পাশে আরেকটা গ্রাম, নর্মালি এরকমই হয়। সেরকমই এই যে সভ্যতা, এটা কিন্তু তখনকার যুগে কিন্তু এটা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, প্রত্যেকটা শহর ছিল। তো একটা ছোট ছোট শহর, তখনকার যুগ অনুযায়ী বড়, কিন্তু বর্তমানে ছোট ছোট শহর নদীর পাশে বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে। তো হরপ্পা সভ্যতা যে আমরা জানবো, যখন এতগুলো সভ্যতা আবিষ্কৃত হলো, তখন এদের মধ্যে কিছু কমন ফ্যাক্টর পাওয়া গেল। কি ফ্যাক্টর পাওয়া গেল না, প্রত্যেকটা সভ্যতা বা প্রত্যেকটা শহরের দুটো ভাগে বিভক্ত হয়। কটা ভাগে বিভক্ত? দুটো ভাগে। একটা হচ্ছে ধরুন এটা নদী থেকে অনেক উঁচু করে, অনেক উঁচু জায়গা, যেটা বেশি উঁচু জায়গা, সেখানে একটা দুর্গ টাইপের বানানো হলো এবং তার চারপাশে একটা পোড়া ইটের বেড়ে দিয়ে দেওয়া হলো। এই জায়গাটার নাম এখনকার বিজ্ঞানীরা দিয়েছেন সিটাডেল। সিটাডেলের আবিধানিক অর্থ কিন্তু দুর্গ। এবং যেটা নদী থেকে সামান্য একটু উঁচু, বেশি উঁচু না, একটু উঁচু এবং বিস্তীর্ণ এলাকা, অনেকটা বড় এলাকা। আমার মনে হয় যে ওরা ওই সিটাডেল তৈরি করতো, ওটা মেবি প্রথমে মাটি দিয়ে সেটাকে বুঝিয়ে তারপরে করতো। তো ওই যে বড় এলাকা, সেখানে সাধারণ শহর বসবাস করতো, সাধারণ নগর আর কি, যেমন এমনকি গ্রাম হয়। এই গ্রামে কারা বসবাস করতো? এই গ্রামে বসবাস করতো সাধারণ মানুষ, সাধারণ সৈনিক, সাধারণ ব্যবসায়ী, এরা। এবং এই সিটাডেলে পুরাতাত্ত্বিক বিজ্ঞানীদের মধ্যে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি কারা বসবাস করতো, কারণ তখন কিন্তু রাজতান্ত্রিক ছিল না, সমাজতান্ত্রিক ছিল বা প্রজাতন্ত্র ছিল। তখন কোনো রাজা যে রাজ করতো তা না। পুরাতত্ত্বিক বলছেন যে কোনো পুরোহিত গোত্রে যারা ছিল বা যারা একটু উচ্চ অধিবাসী ছিল, উঁচু আর কি জাতি বা উঁচু টাকা পয়সা দিতে উঁচু, হয়তো উঁচু বণিক শ্রেণী, তারা হয়তো ওখানে বসবাস করতো। এরপরে আজকে আমরা এই সিটাডেল সম্বন্ধে জানব। তো এই যে সিটাডেল, এটার মধ্যে থাকতো দু তিনটে জিনিস। তার মধ্যে একটা হচ্ছে শস্যাগার, এবং এই সব থেকে বড় শস্যাগার পাওয়া গেছে কিন্তু হরপ্পায়। একটা ছোট টার্মস মনে রাখবেন যে হরপ্পায় শস্য
আর মহেঞ্জোদারোয় হচ্ছে স্নান। ঠিক আছে, তো হরপ্পায় যে শস্যাগার পাওয়া গেল সেটা হচ্ছে মোট 9000 বর্গফুট বিস্তৃত। কতটা বর্গফিট বললাম? 9000 বর্গফিট। এবং এই শস্যাগার সম্বন্ধে একটা আইডিয়া আপনাদের দিচ্ছি, একটা ছবি আপনাদের দেখাচ্ছি, ছবিটা তো দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যে হরপ্পার কিন্তু শস্যাগারটা সিটাডেলের বাইরে, দেখুন উপরে শস্যাগার বলে লেখা আছে, ওরকম সিটাডেলের বাইরে ছিল। আর শস্যাগারটা 3 ভাগে বিভক্ত, মাঝে দেখুন এই গোলগুলো হচ্ছে একটা গর্ত, ঠিক আছে, এটা ঢেকি টাইপের, আর পাশেরটা শ্রমিক। 3টা ভাগে ভাগ করেছিল জিনিসটাকে। একটা কি, এক জায়গায় শস্য থাকতো, এক জায়গায় শস্যের মাড়াই হতো বা শস্যকে ভাঙা হতো, পেশা হতো, আর পাশে একটা জায়গায় টোটাল 15টা ঘর ছিল, সেই ঘরে কারা থাকতো, যারা শ্রমিক আর কি, এখানে যারা কাজ করবে। আমি চাষি বাড়ির ছেলে, যারা চাষিবাসী বাড়ির ছেলে আছে দেখবেন, তারা রিলেট করতে পারবে যে কোনো একটা শস্য রাখলেই তো হবে না, তাকে রোদে দিতে হবে, তাকে রোদ দেখানোর পরে বাতাস ঠিকঠাক আছে নাকি, কোনো জায়গাটায় ভিজে গেল কিনা, ঠিক আছে, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু শস্য নষ্ট হয়ে যায়। তো সেটার জন্য ওই যে শ্রমিক, সেই শ্রমিক কাউন্টার ওই ঘরের মধ্যেই থাকবে, শ্রমিকের আবাস মোট 15টা পাওয়া গেছে। এবং এই মাঝের যে মাড়াই বা বাছাই, সেখানে কিছু খোপ গর্ত ছিল, সেই গর্তের মধ্যে কি হতো আর কি, ঢেকি টাইপের কিছু দিয়ে ওরা শস্য পেশাই করতো, সেখানে শস্যের তুষ পাওয়া গেছে, পাওয়া গেল। এর পরবর্তীকালে আসবো আমরা দ্য গ্রেট বার্থ অফ মহেঞ্জোদারো। তাহলে এরপরে চলে যায়, এবং প্রত্যেকটা সিটাডেলের মধ্যে কিন্তু দুটো জিনিস, শস্যাগার থাকতো, একটা গ্রেট বার্থ থাকতো। শস্যাগার সাধারণ মানুষের খাবার জন্য যে খাবার এক্সেসিভ যেটা হতো, শস্যাগারে জমা রাখতো মেবি। এবং এই স্নানাগারে কি করতেন, ওদের মেবি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠানে, যেমন এখন কুম্ভ মেলায় সবাই যেমন গিয়ে স্নান করছে, ওরকম ওরাও মনে হয় একসাথে স্নান করতে বলে বিজ্ঞানীরা মনে করেছেন, পুরাতাত্ত্বিকবিদরা মনে করেছেন। তো স্নানাগারে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা আসবো মহেঞ্জোদারো স্নানাগার, সব থেকে বড় এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। মহেঞ্জোদারো স্নানাগারের যে লম্বা বা যে দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে 40 ফিট, যে প্রস্থ ছিল সেটা হচ্ছে 23 ফিট, এবং যে গভীরতা প্রায় 8 ফিট। 8 ফিট গভীরতা, 23 ফিট প্রস্থ এবং 40 ফিট হচ্ছে আপনার দৈর্ঘ্যের একটা স্নানাগার। এবং এই যে স্নানাগার হতো, স্নানাগারটা এরকম না যে শুধু খুঁড়ে আর পাশে ইট দিয়ে দিয়েছে, সেরকম না, পুরো সিঁড়ি থাক যেমন এখন গঙ্গার দেখুন ঘাটে যেমন গেলে দেখতে পাবেন সিঁড়ি দিয়ে পুরো নামানো আছে, ঠিক ওরকম দুদিকে সিঁড়ি দিয়ে ঘাটঘাট নামানো থাকতো। এবং এই যে জলটা ওরা স্নান করে ব্যবহার করার পরে কিন্তু জলটা তো যে কোনো জায়গায় আবদ্ধ, যে কোনো জায়গায় যদি জল থাকে তখন কি হতো, জলটা আস্তে আস্তে নোংরা হয়। তো সেই জন্য কি করে, ওই জল নিকাশি কিন্তু একটা আলাদা ব্যবস্থা ছিল, একটা কোন থেকে সেখানে জলটা বেরিয়ে যেত, আবার নতুন জল ঢুকতো। হয়ে গেল স্নানাগার এবং আপনার হয়ে গেল শস্যাগার হয়ে গেল হরপ্পা। এরপরে আসবো যে এটা হলো সিটাডেলটা মোটামুটি কমপ্লিট, সিটাডেলের বেশি, সিটাডেল থেকে কোশ্চেন আসে না। হ্যাঁ, সিটাডেল কি বললাম, তাহলে সিটাডেলের মধ্যে একটু রিভাইজ করে নিই। একটা হচ্ছে সিটাডেলের মধ্যে কি থাকতো, শস্যাগার থাকতো, সিটাডেলের মধ্যে স্নানাগার থাকবে। সিটাডেল একটু উঁচু জায়গায় থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, সিটাডেল সব সময় কিন্তু শহরের বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে শহরের পূর্ব দিকে পাওয়া গেছে। কোন দিকে পাওয়া গেছে? পূর্ব দিকে সিটাডেল পাওয়া গেছে। পূর্ব দিকে সিটাডেল, পশ্চিম দিকে সাধারণ মানুষের জীবনযাত্রা। এরপরে কিছু ইউনিক প্রশ্ন, এটা আপনাদের কাছে রাখছি, আপনারা কমেন্টে জানাবেন, এটা সার্চ করুন, একটু পড়াশোনা করুন। সেটা হচ্ছে কিছু জায়গায় দেখা গেছে যে সিটাডেলে যেমন পাশে যেমন আছে, পাঁচিল আছে, সাধারণ নগরের পাশেও সেরকম পাঁচিল আছে, এটা কিছু জায়গায় দেখা গেছে। তো তার একটা জায়গার নাম। কিছু জায়গায় দেখা গেছে সিটাডেল এবং যে সাধারণ নগর দুটো একসাথে কমন একটা ওয়াল, একটা ওয়ালের ভেতরে দুটো, তো তার কি নাম? এবং একটা জায়গায় এমন পাওয়া গেছে যেখানে সিটাডেল এবং কমন যে সাধারণ নগরের যে আছে, কোনো জায়গাতে কোনো আলাদা করে প্রাচীন দেওয়া হয়নি। এই 3টে নাম আপনারা কমেন্ট কিন্তু করবেন, ঠিক আছে? এর পরবর্তীকালে আমরা আসবো যেটাই, সেটা হচ্ছে হ্যাঁ, যে সিন্ধু সভ্যতা বিস্তৃত কত বড় ছিল, কোনখান থেকে কত দূর আপনার বিস্তৃত ছিল। তো আমার একটা ছবি আছে নিজের হাতে, এটা হ্যান্ড রাইটিংয়ে দেখে। তো এটা দেখতে পাচ্ছেন, ভারতীয় ম্যাপের একটা ধারণাও দেওয়া হয়েছে। পশ্চিম দিকে চলে গেছে একদম উত্তরপ্রদেশ পর্যন্ত, পূর্বে পাকিস্তানের বেলুচিস্তান, উত্তরপ্রদেশ, কাশ্মীর, আর নিচে হচ্ছে মধ্যপ্রদেশ। এত দূর পর্যন্ত কিন্তু একটা এত বড় সভ্যতা
বিস্তৃত ছিল তখনকার যুগে। এখনো পর্যন্ত এটা আবিষ্কৃত, এর পরবর্তীকালে আবিষ্কৃত হয়তো আরও বেশি হতে পারে। এবং এটি একটি নদীমাতৃক সভ্যতা। যতগুলো সাইট আবিষ্কৃত হয়েছে তার মধ্যে একটি সাইট ছাড়া বাকি সমস্ত সাইট কিন্তু নদীর পাশে। এবং যেই সাইটটা নদীর পাশে আবিষ্কৃত হয়নি, নদী ছিল না যে সাইটে, সেই সাইটে ওরা ভাবুন আজ থেকে 5000 বছর আগে জলাধার বানিয়েছিল, কৃত্রিম জলাধার, জলের মাধ্যমে চাষ করতো। এবং ওই এলাকায় নদী নেই, তো ওরা কি জন্য মানে বসবাস করতে গিয়েছিল ভাবুন একবার, যে কোনো তো দরকার ছিল না কষ্ট করে জলাধার করা, নদীর পাশে বসে যাবে, কারণ খনিজ সম্পদ সেই সম্পর্কে ওদের আইডিয়া ছিল। ভাবুন একবার কতটা পরিমাণ ডেভেলপ ছিল ইন্ডিয়া। এবং এগুলো যখন ইংরেজরা দেখলো যে এত কিছু, ঠিক আছে, প্রথম যখন হরপ্পা সভ্যতার সময় দেখলো যে এরা এত অ্যাডভান্স, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে রাস্তাঘাট 5000 বছর আগেকার, হ্যাঁ, তখন ওরা অবাক হয়ে গেলো যে আমরা কোন জাতিকে আমরা শাসন করছি। এবং ভারতীয়দের মধ্যে আস্তে আস্তে ওই মিথটা ভাঙা শুরু করলো যে না, ইংরেজরাই সব থেকে শ্রেষ্ঠ জাতি না, আমরা সব থেকে শ্রেষ্ঠ জাতি ছিলাম। তো আজকে এই পর্যন্তই থাক, ক্লাসটা আরও বড় হবে। পরবর্তী ক্লাস আমরা করব যে কোন নদীর তীরে কোন কোন সভ্যতা ছিল এবং ওদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, এবং আর যেটা জানাবো সেটা হচ্ছে যে কোথায় কি পাওয়া গেছে। এটা সাধারণ কোশ্চেন আসে সঙ্গে, যে কোন জায়গায় কি কি পাওয়া গেছে। তো আজকে এই পর্যন্তই থাক, নমস্কার। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কোশ্চেনগুলো করেছে, যে কোথায় পাওয়া যায় আর এটাই পাওয়া যায় না, মানে প্রাচীর ছিল না, যে কোশ্চেনগুলো করেছি প্রত্যেকেই